আজকে আমরা পড়ব ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র ইউনিটের এবং তড়িৎ ক্ষেত্রর চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য এবং গাউসের উপপাদ্য সংক্রান্ত কিছু অ্যাপ্লিকেশন, সেটা আজকে আমরা পড়ব। তো গাউসের উপপাদ্য বলতে কি বোঝায়, তাহলে সেটা আগে ডিনোট করি। তারপর এর যে সিগনিফিকেন্স থেকে সেটা আমি বলছি। অ্যাকচুয়ালি গাউসের উপপাদ্য কি এবং এই গাউসের উপপাদ্যর তাৎপর্য কি সেটাও বলবো, এবং সঙ্গে গাউসের উপপাদ্যের প্রমাণটাও করে দেবো। গাউসের উপপাদ্য বলতে বোঝাচ্ছে, আগে শুধু ওর যে ডেফিনেশন সেটা আমি দিচ্ছি, তারপর বুঝাচ্ছি যে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে নির্গত মোট অতিক্রান্ত লেখা যায়, কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε গুণ। এটাকে আমরা কি বলি, যে গাউসের উপপাদ্য। এর প্রমাণটাও আমরা করব। তাহলে কি বললো, যে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε গুণ। এবার তোমাদের মনে কোশ্চিন হতে পারে যে বদ্ধ তলের মধ্যে দিয়ে বলেছে, তাই তো, যে অ্যাকচুয়ালি বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। এবার তোমাদের আগে ফার্স্টে একটা চিন্তা আসবে যে স্যার বদ্ধ তলে তো কোনো আধানই নাই, তাই তো। যদি কি বলি, এটা আমার একটা বদ্ধ তল আছে, ক্লোজ লুপ, তাহলে বদ্ধ তলের মধ্যে তো কোনো আধানই থাকে না, তাহলে বদ্ধ তলের মধ্যে দিয়ে তাহলে ফ্লাক্স নির্গত হবে কেমন করে, তাই না। তোমাদের গাউসের সূত্র কি বলেছে, যে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε গুণ। তাহলে ফার্স্টেই তোমাদের কোশ্চেন আসবে, আপনি বলেছেন যে বদ্ধ তলের মধ্যে কোনো আধান থাকে না, আবার আপনি বলছেন যে বদ্ধ তলের মধ্যে যে ফ্লাক্স যাচ্ছে, এটা কেমন কথা, তাই না। যে অ্যাকচুয়ালি বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স যে নির্গত হবে সেটা তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ। একদম ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে এখানে বুঝতে হবে যে এখানে যে বদ্ধ তল বলেছে সেই বদ্ধ তলটা এক্স্যাক্টলি তোমরা যেটা ভাবছো সেই বদ্ধ তল না। দেখো তোমাদের কনসেপ্ট কি, যে এটা একটা আছে পরিবাহী, ঠিক আছে, এটা একটা কি আছে পরিবাহী। এই পরিবাহীর আধান থাকবে কোথায়, এই পরিবাহীর মধ্যে আধান থাকবে কোথায়, অলওয়েজ তার পৃষ্ঠে থাকবে, এটা তোমরা জানো। এবার এখানে কি বলেছে, যে বদ্ধ তলের মধ্যে দিয়ে, তার মানে এই তলকে ঘিরে একটা কাল্পনিক তল কনসিডার করা হয়, যাকে আমরা কি বলছি, বদ্ধ তল, তাই তো। যে অ্যাকচুয়ালি এক্ষেত্রে বদ্ধ তল বলতে কোনটা বোঝায়, যে এমন না যে কোনো তলের অভ্যন্তরে আধান আছে, না, আধান কি আছে, আধান পৃষ্ঠের বাইরে আছে, বাট ওই বাইরের কি পৃষ্ঠকে, মানে অ্যাকচুয়ালি যে পৃষ্ঠ আছে ওর বাঁধান কোথায়, বাইরে আছে। তাহলে একে কি, কারণ এ বাইরে একটি তলকে কল্পনা করেছে, তার মানে এক্ষেত্রে তাহলে বদ্ধ তল বলতে কোনটা বোঝাচ্ছে, এটাই বোঝাচ্ছে বদ্ধ তল, তাই তো। যে কারণ এটাকে একটি কাল্পনিক একটি বদ্ধ তল ধরা হয়, কেন ধরা হয় সেটাও বলবো, তাই তো। যে তাহলে অ্যাকচুয়ালি যে এখানে এই যে বদ্ধ তল বলতে বোঝাইছে সেটা এই বদ্ধ তল না, এটা একটা পরিবাহী।
পরিবাহীর আধান কোথায়? অলওয়েজ তার পৃষ্ঠে আছে, মানে তার বাইরে আছে। হ্যাঁ, কিন্তু একে ঘিরে যে একটি তল ধরা হয়েছে, তাহলে এই তলের ভিতরে কি আছে? এই পরিবাহী আছে, তাহলে ওর তো আধান কোথায় আছে? বাইরে। তাহলে এবার তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো যে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে বদ্ধতল মানে কোনটা বুঝিয়েছে? এটা কিন্তু বদ্ধতল না, ওর মধ্যে আধান নাই, কিন্তু এই পরিবাহীর আধান বাইরে আছে, মানে পৃষ্ঠে আছে, সারফেসে আছে। কিন্তু একে ঘিরে যে একটি তল কল্পনা করা হয়েছে, তাহলে এই তলের রেসপেক্টে তার আধান কোথায় আছে? এই তলের ভিতরে, মানে বদ্ধতল। তাহলে এই যে বদ্ধতল, সেটা শুধুমাত্র একটা কল্পনা করা হয় যে তাহলে কোনো বদ্ধতলের মধ্যে বা কোনো বদ্ধতলের কি মধ্যে দিয়ে, কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে, মানে তাহলে তাহলে এক্ষেত্রে বদ্ধতল কোনটা? এই যে এটা। তাহলে এই টোটাল বদ্ধতলের মধ্যে দিয়ে নির্গত কি? তাহলে এই এই যে বদ্ধতল, এর মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স, মোট যে তড়িৎ ফ্লাক্স হবে, তাহলে মোট তড়িৎ ফ্লাক্স কত? কি বলেছে? তাহলে কোন এই বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স ফাই, ওই তলের কি? ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধান। তার মানে কোন তলে? এই যে এই তলে। এই তলের মধ্যে যে আধানটা আছে, ধরলাম যে আধানটা হচ্ছে কিউ। তাহলে এই বদ্ধতলের অভ্যন্তরে মোট যে আধান কিউ, তাহলে এই আধানের 1/ε গুণ। তার মানে এই ফ্লাক্স বলতে কি বোঝায়? তাহলে ফাই তাহলে ইকুয়ালস বোঝালো q/ε, তাই তো? যে কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, ওই এই যে তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε গুণ। তাহলে একে আমরা কি বলছি? যে গাউসের কি উপপাদ্য। তার মানে, এবং তোমরা এর আগের ক্লাসেই তোমরা জেনেছো, কি জেনেছো তোমরা? এই আগের ক্লাসেই তোমরা জেনেছো যে আবার ফাই বলতে কি বোঝায়? ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, তাই তো? যে তোমরা তাহলে কি জানলে? ফাই মানে q/ε, এটা আমি প্রমাণ করছি, এটা আমি অবশ্যই প্রমাণ করছি। আবার ফাই মানে তোমরা কি জানো? ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। কার ক্ষেত্রে? শুধুমাত্র ডিএস ক্ষেত্রের জন্য। এবার একে যদি একটা ইন্টিগ্রেশন মেরে, মানে যদি করে দিই ইন্টিগ্রেশন, তাহলে কি বোঝায়? এটা মোট ফ্লাক্স বোঝায়। এবং এখানে একটা চিহ্ন হবে, একে আমরা কি বলি? সাইক্লিক ইন্টিগ্রেশন। কেন সাইক্লিক? কেন? কারণ এখানে কি বলেছে? ক্লোজড লুপ, মানে বদ্ধতল। তার মানে ফাই মানে কি? q/ε। আবার ফাই মানে কি বোঝায়? ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এবং কি সাইক্লিক ইন্টিগ্রেশন, কেন? ওই বদ্ধ তলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স। তাহলে এই ফাই মানে কি? এই ফাই মানে বুঝে হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। আবার এই ফাই বলতে আবার কি বোঝায়? q/ε। তার মানে আমরা এক লাইনে কি লিখতে পারবো? সাইক্লিক ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু q/ε। তাহলে এই যে গাউসের উপপাদ্যের তাহলে মেন তার ম্যাথমেটিক্যাল ফর্মটা কি? এই যে এটা, যে সাইক্লিক ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু q/ε। তার মানে এটা মানে কি? ফ্লাক্স। এটা মানে ফ্লাক্স, এটা হচ্ছে ইকুয়াল। তাহলে এখানে সাইক্লিক কেন আসছে? এই বদ্ধ তলের জন্য। ক্লিয়ার? তাহলে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε গুণ। তাহলে এই ক্ষেত্রে বদ্ধ তল বলতে কি বুঝিয়েছে? যে কোনো পরিবাহীর আধান বাইরে আছে, এটা কোনো ডাউট নাই, আধান তার বাইরে আছে, তাই তো? আধান কি? তার পরিবাহীর বাইরে আছে। তাহলে আধান কোনো পরিবাহীর বাইরেই আছে। তাহলে ওকে ঘিরে কি একটি বদ্ধতল শুধু কনসিডার করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের কোশ্চেন আসতে পারে বা হতে পারে এই বদ্ধতল নেওয়ার কারণ কি? এবার তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে যে এক্ষেত্রে এই বদ্ধতল নেওয়ার কারণ হচ্ছে, এখানে এই যে বদ্ধতল নেওয়ার কারণ হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রকে ধরার জন্য। এটাই মেন। তার মানে কি? যে আমি যে বদ্ধতল যে কল্পনা করেছি, যে একটা পরিবাহী আছে, ওই পরিবাহীর আধান সর্বদা বাইরে আছে, এটা ক্লিয়ার। এবং ওকে ঘিরে কি একটা ক্লোজ লুপ কল্পনা করা হয়েছে। তাহলে এই গাউসের সূত্রে এই ক্লোজ লুপ ধরার বা কল্পনা করার তাৎপর্য কি? একটি সুষম তড়িৎ ক্ষেত্রকে ধরা। এটা এখানকার মেন
তাৎপর্য। হ্যাঁ, যে তাহলে এখানে বদ্ধ তল ধরার কারণ কি, তাহলে বদ্ধ তলের তাৎপর্য কি, তাই তোমাকে লিখতে হবে যে ওই বদ্ধ তলের আন্ডারে একটি সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে, এটাই লিখবে। তাহলে তাহলে আমরা জানলাম যে উপপাদ্যটা কি। এবার আমরা এই গাউসের যে সূত্রের উপপাদ্য তাকে এবার আমরা প্রুফ করব। এবার গাউসের সূত্রের উপপাদ্যের প্রমাণ, এবার গাউসের সূত্রের উপপাদ্যের প্রমাণ করব। প্রমাণ বললাম যে এটা কি একটা কি আছে প্লাস কিউ, এবং একে কি একটি তল ধরা হয়েছে। তাহলে এই কিউর জন্য তাহলে ওর ই কোন দিকে কাজ করবে, অলওয়েজ এই তলের সঙ্গে লম্ব দিকে। এবং ধরলাম যে এখানে একটি ক্ষুদ্র ক্ষেত্র আছে। হ্যাঁ, ধরলাম এখানে একটা ক্ষুদ্র ক্ষেত্র আছে, ডিএস ধরলাম, ডিএস, তাই তো, এটা ডিএস, আর টোটালটা হচ্ছে এস, টোটালটা এস, এটা ডিএস। তাহলে তাহলে ডিএস ভেক্টর কোন দিকে কাজ করবে, এই ডিএস ভেক্টর কোন দিকে কাজ করবে, এই তলের সঙ্গে লম্ব দিকে। হ্যাঁ, তলের সঙ্গে লম্ব দিকে। তার মানে তুমি ধরো যে এক্ষেত্রে যদি এটাকে নাম দিই এ বি, তাহলে এ বি কি, তুমি এখানে ধরো যে এ বি হচ্ছে তলের সঙ্গে লম্ব হয়ে আছে। হ্যাঁ, তলের সঙ্গে লম্ব হয়ে আছে। তাহলে এটা কত হচ্ছে থিটা, ক্লিয়ার। এবং এই টোটাল, আর তুই ধরো এটা ও, ও মানে এটা সেন্টার, তাহলে ও বিন্দুতে প্লাস কিউ আছে, এবং ও এ, এই ও এর ডিসটেন্স ধরো যে আর, তাহলে এর ডিসটেন্স কত আর। তাহলে এই এই ডিএস ক্ষেত্রকে ঘিরে এই ও বিন্দু সাপেক্ষে তুমি একটি ঘনকোণ ধরতে পারো। ঘনকোণ, যে ঘনকোণটা কি একটা আলাদা কনসেপ্ট, বাট তোমাদের এক্ষেত্রে সেই কনসেপ্টটা নাই, বাট আমি তোমাকে বলে দেবো যে অ্যাকচুয়ালি তাহলে এই ও বিন্দুতে কি আছে, ও বিন্দুতে প্লাস কিউ আধান, এবং এর আর দূরত্বে আমি একটি ডিএস ক্ষেত্র মানে ক্ষুদ্র অংশ কল্পনা করলাম, এবং যার ক্ষেত্র ভেক্টর কোন দিকে কাজ করছে, এই মানে এবি অভিমুখ, এবি কি তলের সঙ্গে লম্ব, ক্লিয়ার। এবং এবং এই অংশে ই ভেক্টরের সঙ্গে ডিএস কত থিটা অ্যাঙ্গেলে কাজ করছে, এবং এই ডিএস এবং এই ডিএস এর সঙ্গে এই ও বিন্দু কি একটি ঘনকোণ তৈরি করেছে, এবং ও এ মানে কি আর। তাহলে আমাকে বলো যে এই ও বিন্দুতে, মন দিয়ে বুঝো, তাহলে এই ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত হবে। তাহলে ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য, ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, E ইকুয়ালস টু হবে 1/4 পাই এপসাইলন ইনটু কিউ বাই আর স্কয়ার, তাই হবে না। এবং বললাম যে এই কিউ আধানটি এপসাইলন মাধ্যমে অবস্থিত, তাই তো। তাহলে ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য আর দূরত্বে তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, E ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন ইনটু কিউ বাই আর স্কয়ার, এটা আমাদের জানা আছে। এবং তাহলে এই ডিএস ক্ষেত্রের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স কত হবে বলো, এই ডিএস তলের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, ফাই ইকুয়ালস টু হচ্ছে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, তাই না। তাহলে আবার এটা মানে কি ই ডিএস কস অফ থিটা হবে তো,
তাই তো? এই ডিএস মধ্যে দিয়ে, তাহলে এই ডিএস তলের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স কত হবে? এখানে ইএস সঙ্গে ডিএস থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে ফ্লাক্স কত হবে? ফাই ইকুয়ালস টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে ফাই মানে কত? ই ডিএস কস থিটা। এবং এবং তাহলে এই অংশে এই ই এর মানটা কত সেটা আমরা কিন্তু পেয়ে গেছি। এটা কি ওই ডিএস ক্ষেত্রের উপর ই এর মানটা কত? এটা। তাহলে ফাই ইকুয়ালস টু আমরা লিখবো যে 1/4 পাই এপসাইলন ইনটু কিউ বাই আর স্কয়ার ইনটু ডিএস কস থিটা। ক্লিয়ার? তো এবার আমরা এটাকেই লিখতে পারবো এইভাবে যে কিউ বাই 4 পাই এপসাইলন, কিউ বাই কত? 4 পাই এপসাইলন ইনটু ডিএস cos থিটা বাই আর স্কয়ার। এই ডিএস cos থিটা বাই আর স্কয়ার একে আবার লেখা যায় হচ্ছে, একে আবার আমরা লিখতে পারি যে ডি ওমেগা। এবার ডি ওমেগা মানে কি? তাহলে এটা মানে কি লিখলাম? ডি ওমেগা। হ্যাঁ, তাহলে ডি ওমেগা মানে কি? তাহলে ডি ওমেগা মানে ডিএস cos থিটা, ডিএস cos থিটা বাই আর স্কয়ার। তাই না? এই ডি ওমেগা মানে কি? ডিএস cos থিটা বাই আর স্কয়ার। এটাকে আমি কি লিখলাম? ডি ওমেগা। যে অ্যাকচুয়ালি এই ডিএস বাই cos থিটা এটাই কি আমাদের ঘনকোণ, তাই তো? তাহলে যদি বলে এই ডিএস cos থিটা বাই আর স্কয়ার ইকুয়ালস টু ডি ওমেগা, তো এই ডি ওমেগা কাকে রিপ্রেজেন্ট করে? এই ডিএস ক্ষেত্র দ্বারা ও বিন্দুতে সৃষ্ট ঘনকোণ। হ্যাঁ, তাহলে কি বললাম যে এই ডি ওমেগা মানে কি বোঝায়? ডিএস বাই cos থিটা। তাহলে এই ডি ওমেগা বলতে কি বোঝায়? এই ডিএস ক্ষেত্রের দ্বারা ও বিন্দুতে সৃষ্ট ঘনকোণ। এবং এই ডিএস বাই cos থিটা মানে যে ডি ওমেগার মানটা কত হয়? যে অ্যাকচুয়ালি এটা বলতে বোঝায় ডি ওমেগা। হ্যাঁ, এটা মানে বলতে কি বোঝায়? ডি ওমেগা। এবং 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 এই টোটাল যে ডি ওমেগা, এবং এই টোটাল যে ডি ওমেগা, তাহলে টোটাল ডি ওমেগার মান কত হয়? 4 পাই। কি বললাম? এই টোটাল যে ডি ওমেগা, এই টোটাল ডি ওমেগার এই ঘনকোণের মানটা কত হয়? মানে টোটাল, আরে অ্যাকচুয়ালি যে এই ক্ষেত্রে যেটা ডি ওমেগা, যেটা ডি ওমেগা, হ্যাঁ, এটা কি ঘনকোণ কার ক্ষেত্রে? এই জাস্ট ডিএস ক্ষেত্রের জন্য ও বিন্দুতে ঘনকোণ কত? ডি ওমেগা। বাট যদি বলি এই টোটাল এস এর জন্য ওই ও বিন্দুতে মানে সেন্টারে ঘনকোণ কত হয়? 4 পাই। তার মানে আমরা যেটা পেলাম যে ফাই ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন ইনটু ডি ওমেগা, তাহলে এটা মানে বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ডিএস ক্ষুদ্র অংশে ফ্লাক্স। তাহলে এবার যদি বলি আমরা টোটাল মানে সমগ্র তলের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স, তাহলে যদি আমরা কি বলি যে সমগ্র, যদি বলা হয় যে সমগ্র তলের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স, তাহলে আমরা কি লিখবো যে ফাই ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন, এটা আমাদের কি কনস্ট্যান্ট। তাহলে আমি বাকি করছি মোট, তাহলে যদি মোট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন এস ডি ওমেগা, তাই তো? কেন? এটা মানে বলতে কি বোঝায়? যে কিউ বাই 4 পাই এপসাইলন ডি ওমেগা মানে জাস্ট ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ডিএস ক্ষুদ্র অংশে মোট ফ্লাক্স। আর যদি বলি ইন্টিগ্রেশন ডি ওমেগা তাহলে কি এই টোটাল অংশের ক্ষেত্রে মোট ফ্লাক্স। তাহলে এই সমগ্র অংশের জন্য ওর ঘনকোণের মানটা কত হয়? 4 পাই। তাহলে ওই ইন্টিগ্রেশন এস ডি ওমেগা মানে কি বোঝায়? 4 পাই। তাহলে ফাই ইকুয়ালস টু হবে কিউ বাই 4 পাই এপসাইলন ইনটু 4 পাই। তাহলে 4 পাই কাটলো, তাহলে ফাই তাহলে কি থাকলো আলটিমেটলি? কিউ বাই এপসাইলন। তাহলে এই ফাই মানে কি বোঝাচ্ছে? এই বদ্ধ তলের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স। তাহলে এই ফাই এর মানটাই কত? কিউ। তাহলে এই ফাই এর মানটা কত? কিউ ইনটু 1 বাই এপসাইলন। তাহলে তার মানে কি ওই বদ্ধ তলের কি মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1 বাই এপসাইলন গুণ।
তার মানে আমরা এটাকেই আমরা একবারে লিখতে পারবো যে সাইক্লিক ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু কত কিউ বাই এপসাইলন, তাই তো? কেন কেন আলটিমেটলি এটা মানে বলতে কি বোঝায়? মোট টোটাল ফ্লাক্স, তাই তো? কিউ বাই এপসাইলন মানে বলতে কি বোঝায়? মোট টোটাল ফ্লাক্স। আর সাইক্লিক ইন্টিগ্রেশন এস ইন এস ডিএস ভেক্টর বাই ডি সরি ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, তাহলে এটাও বলতে কি বোঝায়? যদি ইন্টিগ্রেশন না দিতাম তাহলে জাস্ট ক্ষুদ্র অংশ, আর এখানে কি দিয়েছি? ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, তার মানে এটা মানে বলতে কি বোঝায়? টোটাল অংশের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স। তাহলে গাউসের উপপাদ্যের ওর যে ম্যাথমেটিক্যাল যে রূপ সেটা আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে কি ওই যে সাইক্লিক ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু কত? কিউ বাই এপসাইলন। তাহলে তোমরা এটাকে অবশ্যই নোট করে নাও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? এবং এবং এই যে এই ফর্মটাকে আমরা আবার লিখতে পারি এভাবে, এটাকে অবশ্যই তোমরা নোট করে নিও এবং বুঝতে না পারলে আমাকে বলো। তাহলে এটাকেই আমরা এবার লিখতে পারছি এভাবে, সাইক্লিক ইন্টিগ্রেশন E1 প্লাস E2 প্লাস En ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু আবার লিখতে পারি যে Q1 প্লাস Q2 প্লাস Qn ইনটু 1 বাই এপসাইলন। তার মানে এই টোটাল যে লব্ধিটা সেটাই কাকে ইন্ডিকেট করছে? ই কে। এবং এই টোটাল যে কিউর যে লব্ধিটা সেটা সেটা মানে কি? মোট আধান। তার মানে কি লিখবো? এটা মানে হচ্ছে কিউ ইনটু 1 বাই এপসাইলন। ক্লিয়ার? এইটা তাহলে এটাও কি ভেক্টর, এটাও ভেক্টর, তাহলে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট কি বোঝায়? স্কেলার। তাহলে এটা কি আমাদের একটা স্কেলার মান, তাই তো? এখানে কোনো আছে ভেক্টর না তো? কেন কেন থাকবে না? দুটি ভেক্টরে কি ডট প্রোডাক্ট স্কেলার। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের গাউসের উপপাদ্য হলো, এবং গাউসের উপপাদ্য থেকে আমরা তার প্রমাণটা করতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো। এটা আমরা নোট করে নাও। এবার নেক্সট আমরা করব যে গাউসের উপপাদ্যের কিছু অ্যাপ্লিকেশন। যে ফার্স্ট অ্যাপ্লিকেশন হলো যে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। তোমরা মনে করে দেখতে পারো এর আগের ক্লাস মানে এই তড়িৎ ক্ষেত্রের থার্ড কি ফোর্থ ক্লাসে তোমরা কিন্তু কোনো বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছো, বাট তোমরা সেটা করেছো হচ্ছে কুলম্বের উপপাদ্যের সাহায্যে। এবং এখানে তোমাকে ওই বিন্দু আধানের জন্যই কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, বাট এটা কিন্তু হচ্ছে গাউসীয় উপপাদ্যের সাহায্যে। যদি তোমাদের কোশ্চেনে বলে দেয় যে কোনো বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো, তবে যদি মেনশন করা থাকে যে গাউসের উপপাদ্যের সাহায্যে করো, তাহলে এটাই করতে হবে। যদি বলে কুলম্বের উপপাদ্যের সাহায্যে করো, তাহলে তোমাকে হচ্ছে যেটা করাইছি সেটাই করতে হবে। আর যদি কিছু বলে দেওয়া না থাকে তবে তোমরা এটাই করতে পারো, এটাই সবথেকে বেশি স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? তাহলে গাউসের উপপাদ্যের প্রথম প্রয়োগ হচ্ছে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। খুবই সহজ একটা থিওরি, তাই তো? তাহলে কার জন্য? বিন্দু আধানের জন্য। তাহলে ধরলাম যে এটা একটা বিন্দু আধান, ঠিক আছে? তাহলে বিন্দু আধানের জন্য আমাকে কি বার করতে হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? কার উপপাদ্যের সাহায্যে? গাউস। তার মানে এই প্লাস কিউ কে ঘিরে আমাকে একটা কি করতে হবে? একটি গাউসীয় তল কল্পনা করতে হবে। হ্যাঁ, যে একটি গাউসীয় তল কল্পনা করলাম, যে একটি গাউসীয় তল কেমন? একটি যে গোলাকার। হ্যাঁ, যে প্লাস কিউ কে ঘিরে আমি একটি গোলাকার গাউসীয় তল কল্পনা করলাম। এই গাউসীয় বা গাউসিয়ান
এই বদ্ধ তল ধরার কারণ কি, যে এই কিউ আধানকে ঘিরে আমি যে তল কল্পনা করেছি এই তলের অভ্যন্তরে একটি সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বর্তমান। এই কারণে হ্যাঁ, আসলে গাউসীয় তল ধরার কারণই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কনসিডার করার জন্য। তাহলে প্লাস কিউ আধানের জন্য মানে কি বিন্দু আধানের জন্য আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, এই জন্য এই প্লাস কিউ আধানকে ঘিরে একটি বদ্ধতল কল্পনা করলাম। এবং এবং যেহেতু প্লাস কিউ আছে, সেহেতু প্লাস কিউর জন্য এই তলের মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন বরাবর কাজ করবে, কোন বরাবর কাজ করবে, ওই তলের সঙ্গে লম্ব হবে এবং সেটা বহির্মুখী, তাই না? যদি বলতাম মাইনাস কিউ, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন বরাবর কাজ করতো, তলের সঙ্গে লম্ব হবে বাট অন্তর্মুখী। যেহেতু এখানে কি ধরেছি প্লাস কিউ, সেহেতু ইলেকট্রিক ফিল্ড কোন বরাবর কাজ করবে, তলের সঙ্গে লম্ব হবে বহির্মুখী। ঠিক আছে, এবং এক্ষেত্রে যদি আমি একটা তল কল্পনা করা হয়, যদি তল কল্পনা করি যে ডিএস, তাহলে ডিএস ভেক্টর কোন বরাবর কাজ করবে, এটাও কি তলের সঙ্গেই লম্ব, তার মানে কি এই বরাবর কাজ করবে। যে তোমাদের যখন আমি পড়াই এর আগের ক্লাসে যে ক্ষেত্র ভেক্টর বা তড়িৎ ফ্লাক্স কি, তখন আমরা কি ধরেছিলাম যে ডিএস কাজ করছে কোন বরাবর, তলের সঙ্গে লম্ব, এবং ইন জেনারেল কেস যে ই ভেক্টর কি কাজ করছে থিটা অ্যাঙ্গেলে, তাই তো? এরকম ছিল ই ভেক্টর ছিল এই। কিন্তু এক্ষেত্রে কি, কিন্তু এক্ষেত্রে এই কিউ আধানকে ঘিরে যে তল কল্পনা করা হয়েছে, তাহলে এই তলের সঙ্গে ওর ক্ষেত্র ভেক্টর কোন বরাবর কাজ করবে, ওর কি তলের সঙ্গে লম্ব হবে, এবং মধ্যে কি আছে প্লাস কিউ, তাহলে প্লাস কিউর জন্য ই ভেক্টর কোন বরাবর কাজ করবে, তলের সঙ্গে লম্ব হবে বহির্মুখী। তার মানে আমরা সিমেট্রিক্যালি আমরা বলতে পারি বা প্রতিসমভাবে আমরা বলতে পারি যে যে কোনো পয়েন্টে, যদি বলি এই পয়েন্টে, ঠিক আছে, যদি বলি এই পয়েন্টে, তাহলে এই প্লাস কিউর জন্য তাহলে ফ্লাক্স শুধু কি এইদিকে আছে না, তো ফ্লাক্স তো সব দিকে আছে, তাই না? তাহলে এর জন্য ফ্লাক্স কোন দিকে যাবে, তলের সঙ্গে লম্ব, তাই তো? ই ভেক্টর এই দিকে যাবে। এবং এক্ষেত্রে যে ডিএস, তাহলে এই ডিএস যে আছে, তাহলে এর ভেক্টর কোন দিকে কাজ করবে, কোন দিকে কাজ করবে, ওটাও কি তলের সঙ্গে লম্ব, তার মানে ই এবং ডিএস 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। তার মানে আমি এই বদ্ধ তলের আমি যেটাই কনসিডার করি না কেন, প্রত্যেকটা পয়েন্টেই ই ভেক্টর কোন দিকে, তলের সঙ্গে কি লম্ব হবে বহির্মুখী, এবং ডিএস ভেক্টর কোন দিকে কাজ করবে, ওটাও কি তলের সঙ্গে লম্ব। তার মানে কি হলো, আলটিমেটলি ই ভেক্টর এবং ডি ভেক্টর কি, ওরা পরস্পর সমান্তরালে কাজ করছে। তাহলে এদের এবার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে, 0 ডিগ্রি, যেটা যে কোনো পয়েন্টের ক্ষেত্রে, কিন্তু আমরা যা শুধু একটা পয়েন্টই দেখানো হয়েছে। ক্লিয়ার? এবং বললাম যে এটা কি আমাদের পি পয়েন্ট, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বার করতে হবে। তার মানে এই প্লাস কিউ আধানের জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। সেই জন্য এই কিউ আধানকে ঘিরে, মানে এই কিউ আধানের জন্য এই পি পয়েন্টকে কি আমি একটি বদ্ধতল কল্পনা করলাম, এবং এক্ষেত্রে একটি খুবই ক্ষুদ্র নিলাম অংশ, সেটা ডিএস, এবং এই ডিএস ভেক্টরের অভিমুখ দিকে এই তলের সঙ্গে লম্ব, এবং প্লাস কিউর জন্য প্রথমে ফ্লাক্স কোন দিকে যাবে বা ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে, ওটাও কি তলের সঙ্গে লম্ব হবে বহির্মুখী। তাহলে ই ভেক্টর এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। এবং আমাকে বার করতে কি বলেছে, প্লাস কিউ আধানের জন্য কোন একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, সেটা কোথায়, পি পয়েন্টে। তাহলে এবং ধরলাম যে এই প্লাস কিউ থেকে এই পি পয়েন্টের দূরত্ব হচ্ছে আর। ক্লিয়ার? এবং আমাকে কি বলেছে বার করতে, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মানটা কত, গাউসের সূত্রের সাহায্যে। তাহলে আমাকে কি করতে হবে, গাউসের সূত্রকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি লিখব যে গাউসের উপপাদ্য অনুযায়ী কি লিখব,
সাইক্লিক ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু কত কিউ বাই এপসাইলন, তাই তো? মোট আধানের 1 বাই এপসাইলন গুণ, তাহলে ডট উঠলে কি আসে? কস আসে, তাহলে সাইক্লিক ইন্টিগ্রেশন ই ডিএস cos থিটা ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। থিটা বলতে কি বোঝায়? ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ, তাহলে ই এবং ডিএস এখানে মধ্যবর্তী কোণ কত আছে? 0 ডিগ্রি, তাহলে সাইক্লিক ইন্টিগ্রেশন ই ডিএস cos 0 ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। তাহলে cos 0 এর মান কত হয়? 1, তাহলে কি লিখবো? সাইক্লিক ইন্টিগ্রেশন ই ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। এবার ই ডিএস এর মধ্যে কনস্ট্যান্ট কে? কনস্ট্যান্ট ই। কেন? কারণ অ্যাকচুয়ালি এখানে এই বদ্ধ তল ধরার কারণটাই কি? এই বদ্ধ তলের আন্ডারে কি একটি সুষম তড়িৎ ক্ষেত্র কাজ করছে, তাহলে তাহলে এই ক্ষেত্রে ইটা কি? কনস্ট্যান্ট, তাহলে ই তাহলে কি হবে? বাইরে আসবে, তাহলে ই সাইক্লিক ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। তাহলে এই সাইক্লিক ইন্টিগ্রেশন ডিএস মানে বলতে কি বোঝায়? টোটালটা এস, তাই তো? মানে ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়? ছোটকে বড় করে দেওয়া, তাহলে ই ইনটু এস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। তাহলে এবার আমাকে বলো এই এস মানে কি? এই এস মানে হচ্ছে এই টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে কোন ক্ষেত্র ধরা হয়েছে? গোলাকার তল ধরা হয়েছে, তো যে এই কিউ আধানকে ঘিরে একটি বদ্ধ তলকে একটি গোলাকার তল ধরা হয়েছে। মানে বদ্ধ মানে কি? কিউ আধানকে একদম টোটালটাই ক্লোজ করবে, মানে একদম ক্লোজ করে দেবে। তাহলে ক্লোজ, তাহলে কি করবে? একটি কি গোলীয় বদ্ধ তল। তাহলে এই এস মানে কি? ওই গোলীয় বদ্ধ তলের ক্ষেত্রফল। তাহলে কত হবে? ই ইনটু কত? ইনটু হবে 4 পাই আর স্কয়ার, তাই তো? এস মানে কি? 4 পাই আর স্কয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। তাহলে ই মানে কি লিখবো? 1 বাই 4 পাই এপসাইলন ইনটু কিউ বাই আর স্কয়ার লেখা যাবে তো? তাহলে ই মানে কি লিখবো? এটা নামবে নিচে, তাহলে 1 বাই 4 পাই এপসাইলন ইনটু কিউ বাই আর স্কয়ার। তাহলে এটা মানে কি বোঝায়? এটা মানে কি বোঝায়? যে কোনো বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা, তাই তো? যে তোমরা কুলম্বের উপপাদ্যের সাহায্যে করো, তবু কি তোমরা এই মানটাই পেয়েছো 1 বাই 4 পাই এপসাইলন ইনটু কিউ বাই আর স্কয়ার। যদি বলো গাউসের উপপাদ্যের সাহায্যে, তবু তুমি এই মানটাই পাবে অবশ্যই। আরে অ্যাকচুয়ালি কি, যে বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হয়? এই মানটাই তো হয় ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন ইনটু কিউ বাই আর স্কয়ার। তুমি যেটা যে কোনো মানে উপপাদ্য বা সূত্রের সাথে করবে কেন, তাই তো? তাহলে এটা কি হলো আমাদের? যে বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় আর সাহায্যে অ্যাকর্ডিং টু গাউসের উপপাদ্য, গাউসের থিওরেম। ক্লিয়ার? এবার নেক্সট অ্যাপ্লিকেশন আমাকে করতে হবে গোলীয় খোলকের জন্য। মানে গোলীয় খোলক মানে খাপা খোলক, হ্যাঁ, যে গোলীয় খোলকের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। এবার নেক্সট আমরা করব হচ্ছে গোলীয় খোলকের জন্য। নেক্সট আমরা করব হচ্ছে গোলীয় খোলকের জন্য। নেক্সট 2 নাম্বার। গোলীয় খোলকের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। এই গোলীয় খোলকের জন্য যে তড়িৎ প্রাবল্য, সেটা একটা হয় খোলকের বাইরে, একটা হয় খোলকের ভিতরে। তাহলে আমরা ফার্স্টে করব হচ্ছে বাইরে। আমরা ফার্স্টে কি করব? যে গোলীয় খোলকের বাইরে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব গাউসীয় উপপাদ্যের সাহায্যে। তাহলে কি ধরলাম? এটা একটা গোলীয় খোলক, হ্যাঁ, এটা একটা গোলীয় খোলক, এবং এটা কি ওই গোলীয় খোলকের সেন্টার, এবং এই গোলীয় খোলকের ব্যাসার্ধ ধরলাম যে x, হ্যাঁ। এই গোলীয় খোলক, তাহলে গোলীয় খোলক বলতে কি বোঝায়? যে হাড়ি, এই যে হাড়ি আছে,
এই হাঁড়িকে তুমি যদি গোল করে দাও তাহলে ওটা কি মানে গোলীয় খোলক, মানে কি গোলীয়, বাট খোলক মানে কি ওদের মাঝখানে নিরেট না ফাঁপা অংশ আছে, তাই তো? তার মানে এটাকে একটি গোলীয় খোলক। তাহলে গোলীয় খোলকের ব্যাসার্ধ কত এক্স। তাহলে এই গোলীয় খোলকের যে আধান, এই আধান আছে কোথায়? সেটা অবশ্যই আধান কোথায় আছে? বাইরে, তাই না? আধান আধান কি থাকে? অবশ্যই পরিবাহী পৃষ্ঠের বাইরে থাকে। এটা কি গোলীয় খোলক। তাহলে ওই গোলীয় খোলকের ব্যাসার্ধ কত এক্স এবং ওর আধান কোথায় আছে? বাইরে। তাহলে গোলীয় খোলকের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ, তাহলে গোলীয় খোলকের জন্য আমরা দুটো পাই, একটা কি একটা গোলীয় খোলকের বাইরে, একটা গোলীয় খোলকের ভিতরে। তাহলে আমরা ফার্স্ট কি করব, গোলীয় খোলকের বাইরে ইলেকট্রিক ফিল্ড গাউসের উপপাদ্যের সাহায্যে। তাই ধরলাম যে এই গোলীয় খোলকের বাইরে পি পয়েন্টে এবং সেন্টার থেকে কত আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। কি কি বললাম? এই গোলীয় খোলকের সেন্টার থেকে আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে গাউসের উপপাদ্যের সাহায্যে। তার মানে এই পি পয়েন্টকে ঘিরে আমাকে একটা কি করতে হবে? এই পি পয়েন্টকে ঘিরে আমাকে একটি সুষম গাউসীয় তল কল্পনা করতে হবে, তাই না? আরে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে কার সাহায্যে করছি? গাউসের উপপাদ্য। তাহলে গাউসের উপপাদ্যে কি আছে? বদ্ধ তল। তাহলে কি করব? তাহলে আমি যে পয়েন্টে বার করতে হবে ওই পয়েন্টে ঘিরে আমি একটি গাউসীয় তল কল্পনা করলাম। কেন? কারণ এই তলের প্রত্যেকটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কি সমান, মানে কনস্ট্যান্ট। তাহলে কোথায় করছি? বাইরে করছি। তাহলে তাহলে গাউসের উপপাদ্যের সাহায্যে আমরা কি লিখব? সাইক্লিক ইন্টিগ্রেশন E ভেক্টর ডট ds ভেক্টর ইকুয়ালস টু q বাই এপসাইলন, তাই তো? তাহলে এখানে যদি আমি ক্ষুদ্র ক্ষেত্র ধরি ds, তাহলে ds এর তাহলে অভিমুখ কোণ থেকে কাজ করবে? অবশ্যই কি এই তলের সঙ্গে লম্ব হবে। এবং এই প্লাস যে আধান, তাহলে ওর জন্য এই পয়েন্টে তাহলে ইলেকট্রিক ফিল্ড কি কোন বরাবর কাজ করবে? ওই তলের সঙ্গে লম্ব দিকে, তাই তো? কেন? ইলেকট্রিক ফিল্ড কি বাধায়, মানে বাধায় কিভাবে? তলের সঙ্গে লম্ব হবে ঊর্ধ্বমুখী। এবং লম্ব কেন তোমাদের সেটাও প্রমাণ করাবো বিভব চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টারে। তাহলে তাহলে ই তাহলে কোন দিকে কাজ করবে? তলের সঙ্গে লম্ব। তার মানে ই এবং ডিএস এর এক্ষেত্রেও তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি, তাই তো? তাহলে সাইক্লিক ইন্টিগ্রেশন ই ডিএস cos থিটা, তাই তো? তাহলে ই ডিএস cos থিটা, তাহলে থিটা মানে কি অ্যাঙ্গেল কত আছে? 0 ডিগ্রি। তাহলে কিউ বাই এপসাইলন। এখানে কিউ বলতে কি বোঝাচ্ছে? এই মোট আধান, মোট আধান, হ্যাঁ এই যে মোট আধানটা, এই যে যতগুলো আছে আধান, তাহলে মোট আধান কত হচ্ছে? কিউ, তাই তো বুঝাই না? মোট আধানের 1 বাই এপসাইলন, তাহলে কিউ কি মোট আধান। তাহলে এটা কত হবে? 1। তাহলে কি থাকবে? সাইক্লিক ইন্টিগ্রেশন ই ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। তাহলে ই মানে কি কনস্ট্যান্ট, কেন? সুষম। তাহলে কি থাকবে? ই সাইক্লিক ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। সাইক্লিক ইন্টিগ্রেশন ডিএস মানে কি টোটাল সারফেস, মানে কি এস। তাহলে কার টোটাল সারফেসটা কার? বদ্ধ তলের। তার মানে কি এই তলের মোট ক্ষেত্রফল কত হবে? কত হবে? কত হবে? 4 পাই কত r স্কয়ার ইকুয়ালস টু q বাই এপসাইলন। তাহলে e মানে কত হবে? 1 বাই 4 পাই এপসাইলন q বাই r স্কয়ার। তাহলে এটাই আমাদের কি বার হলো? গোলীয় খোলকের বাইরে কোন, মানে বাইরে সেন্টার থেকে r দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ক্লিয়ার? এটা কি আমাদের বাইরে, এটাকে তোমরা নোট করে নাও। এবার নেক্সট আমাকে কি করতে হবে? গোলীয় খোলকের ক্ষেত্রে ভিতরে, তাই তো? এবার ভিতরের দিকে, ঠিক আছে? এই ছবিটা আমি আবার আঁকাবো। এবার গোলীয় খোলকের কোথায়? ভিতরে, তাই তো? এবার কি করব? এটা হলো বাইরে, এবার করব হচ্ছে ভিতরে। এবার নেক্সট হচ্ছে গোলীয় খোলকের ভিতরে। এটা কি আমাদের গোলীয় খোলক, হ্যাঁ গোলীয় খোলক। এটা কিন্তু গাউসীয় তল না, এটা গোলীয় খোলক।
এবং এই গোলীয় খোলকের কত ব্যাসার্ধ x ধরা হয়েছে এবং আধান আছে কোথায়? আধান আছে কোথায়? আধান তো আছে বাইরে, কারণ এটা কি আমাদের একটা পরিবাহী গোলীয় খোলক, আধান আছে বাইরে। এই তাহলে আমাকে বার করতে কি বলেছে এবার? গোলীয় খোলকের জন্য কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়ছে, সেটা কোথায়? ভিতরের দিকে। তাহলে ধরলাম যে এই গোলীয় খোলকের অভ্যন্তরে r দূরত্বে p পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, কেন এটা কি গোলীয় খোলকের ভিতর দিকে। তাহলে একে ঘিরে কি করব? একটি গাউসীয় তল কল্পনা করব, তাই না? তার মানে কি এই এক্সটা কি গোলীয় খোলকের ব্যাসার্ধ এবং আরটা কি ওই গোলীয় খোলকের অভ্যন্তরে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে ভিতর থেকে। তাহলে আমরা কি লিখব? এখানে কি ক্ষুদ্র অংশ কত? ds। তাহলে সাইক্লিক ইন্টিগ্রেশন e ভেক্টর ডট dl ভেক্টর কত ইকুয়ালস টু q বাই এপসাইলন, তাই তো? তাহলে কি লিখব? e ds ইকুয়ালস টু q বাই এপসাইলন। কিন্তু মন দিয়ে দেখো যে এই প্লাসের জন্য বা এই প্লাসের জন্য বা এই প্লাসের জন্য ওর যে বলরেখা এটা কোন বরাবর কাজ করছে? তলের সঙ্গে লম্ব দিকে। তার মানে তাহলে এই ডিএস এর মধ্যে কিন্তু কোনো ই যেতেই পারছে না, তাই না? যে অ্যাকচুয়ালি আমাকে বার করতে হচ্ছে কোথায়? এই ভিতরের এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এর মধ্যে যদি কোনো ইলেকট্রিক মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেতে পারছে কি না? কেন? কারণ গোলীয় খোলক তো এটা, তাহলে ওর আধান কোথায় আছে? আধান আছে বাইরে, কিন্তু আমাকে বার করতে কি বলেছে? ওর ভিতরে। তাহলে যেহেতু ভিতরে কি কোনো আধান না থাকার জন্য তাহলে এই ডিএস এর মধ্যে কি কোনো ই পাস করতে পারবে না। তাহলে ই যদি পাস করতে না পারে তাহলে বলরেখা পাস করতে পারবে না, তাহলে এই তল দিয়ে কোনো ফ্লাক্স পাস করতে পারবে না। তাহলে এই যে পি পয়েন্টে তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0। তাহলে ই ডিএস তাহলে কত হবে? 0 বাই এপসাইলন। তাহলে তোমরা কি লিখবে যে এই ক্ষেত্রে কি হতে হবে? এই ভিতরের কেসে কি হবে? 0। কেন? কারণ গোলীয় খোলকের ক্ষেত্রে আধান আছে কোথায়? বাইরে, বাট আমাকে বার করতে কোথায় হচ্ছে? এই ভিতরের পি পয়েন্টে। তাই এই পি পয়েন্ট ঘিরে যে গোলীয় তল কল্পনা করা হয়েছে বা যে বদ্ধ তল কল্পনা করা হয়েছে, তাহলে ওই বদ্ধ তলের ভিতরে কি কোনো আধান আছে? না তো। আধান আছে কোথায়? গোলীয় খোলকের বাইরে, আমি বার করছি ভিতরে। তাহলে ভিতরে যে গোলীয় খোলকের মধ্যে যে গোলীয় গাউসীয় তল কল্পনা করেছি, এই গোলীয় তলের মধ্যে কোনো আধান নাই না, কারণ অ্যাকচুয়ালি গোলীয় খোলক এটা আমাকে বার করতে হচ্ছে এই পি পয়েন্টে। তাহলে পি পয়েন্টে ঘিরে একটি কি করেছি? গাউসীয় তল কল্পনা করেছি। তাই গাউসীয় যে উপপাদ্য সাহায্যে কি বলা হয়? এই বদ্ধ তলের মধ্যে অবস্থিত মোট আধানের 1/এপসাইলন গুণ নির্গত ফ্লাক্সের মাত্রা। তাহলে এই গাউসীয় তলের অভ্যন্তরে কোনো আধান আছে কি? আধান তো খোলকের বাইরেই আছে, তাহলে এই দিয়ে তো কোনো ফ্লাক্স যাবেই না, কোনো ই নাই, কোনো বলরেখা না, তাহলে ফ্লাক্স শূন্য। তাহলে ভিতরে কি আধান শূন্য হওয়ার জন্য তাহলে ই কত হবে? 0। তাহলে গোলীয় খোলকের জন্য কোন বিন্দুতে আমরা কি পাই? ইলেকট্রিক ফিল্ড আমরা পাই দুটো। একটা গোলীয় খোলকের বাইরে কত? এটা ইকুয়ালস টু 1/4/এপসাইলন ইনটু q বাই r স্কয়ার, আর ভিতরে কত হয়? 0। কেন? ওই গোলীয় খোলকের ভিতরে কোনো আধান না থাকার জন্য কোনো বলরেখা পাস করবে না, মানে কোনো ই তো তাহলে থাকার কথাই না। তাহলে ই নাই মানে কি? তাহলে কোনো ফ্লাক্স নাই, তাহলে ইটারে কত হবে? 0। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের গোলীয় খোলকের ভিতরে। তাহলে কি বললে যে গাউসের উপপাদ্য কি? ওর ডেফিনেশন, ওর তাৎপর্য, গোলীয় তল মানে বদ্ধ তল ধরার তাৎপর্য, সঙ্গে কি গাউসীয় তলের উপপাদ্যের ম্যাথমেটিক্যাল প্রুফ, আর সঙ্গে গাউসের উপপাদ্যের দুটি প্রয়োগ করলে, একটি বিন্দু আধানের জন্য একটি গোলীয় খোলকের ভিতরে এবং বাইরে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এবং নেক্সট ক্লাসেই আমরা এই গাউসের উপপাদ্যের যে আরো 3টা আছে অ্যাপ্লিকেশন সেটা শেষ করে দিয়ে এই ক্লাস 12 এর ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে তোমাদের গাউসের উপপাদ্যের আর 3টি অ্যাপ্লিকেশন করলেই তোমাদের এই গাউসের উপপাদ্য কমপ্লিট এবং ক্লাস 12 এর ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারও কমপ্লিট। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।